গতকাল থেকে ক্যাথোডিক প্রোটেকশন পড়াচ্ছিলাম। ক্যাথোডিক প্রোটেকশনের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মেটালিক অবজেক্টে ইলেকট্রন সাপ্লাই দিই। পরেশনের অক্সিডেশন রিঅ্যাকশন যেখানে ইলেকট্রন ইভলিউশন হয়, আমরা ক্যাথোডিক প্রোটেকশনের মাধ্যমে এখানে ইলেকট্রন সাপ্লাই দেই। ইলেকট্রন সাপ্লাই এটা দুই ভাবে করা হয়, একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গ্যালভানিক কাপলিং এর মাধ্যমে। এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই যেটা দেওয়া হয় সেটা করা হয় কি, একটা ডিসি পাওয়ার সোর্স নেওয়া হয়, ডিসি পাওয়ার সাপ্লাই নেওয়া হয়। এটার আর যে সমস্ত নাম আছে সেই নামগুলো হচ্ছে রেকটিফায়ার বলে, রেকটিফায়ার, অথবা সিম্পলি আমরা যেটা ব্যাটারি বলি সেটাও একটা ডিসি পাওয়ার সাপ্লাই, ছোট রেঞ্জের একটা ডিসি পাওয়ার সাপ্লাই। দুইটা টার্মিনাল থাকে, নেগেটিভ টার্মিনালটা ট্যাঙ্কের সাথে কানেক্ট করা হয়, ট্যাঙ্ক বা অবজেক্ট, এখানে ট্যাঙ্ক বলা আছে, অথবা ইন জেনারেল টার্মে আমরা অবজেক্ট বলতে পারি। আর পজিটিভটা সেটা হচ্ছে একটা অ্যানোড হিসেবে ইউজ করা হয়, ইউজুয়ালি গ্রাফিট ইউজ করা হয়। এটা হচ্ছে একটা ইনার্ট, এর লাইফ অনেক বেশি। আর কনজিউমেবল আমরা ইউজ করতে পারি, কিন্তু সেটা আস্তে আস্তে অ্যানোড ক্ষয় হয়ে যাবে, তখন আমাকে টাইম টু টাইম রিপ্লেস করতে হবে। এবং সারাউন্ডিং সয়েলের সাথে এটা এই যে ক্যাথোডিক প্রোটেকশনটা একটা আন্ডারগ্রাউন্ড পাইপের কথা বলা আছে। সো পাইপ বা ট্যাঙ্কের কথা বলা আছে, পাইপ বা ট্যাঙ্কটা আন্ডারগ্রাউন্ডে আছে, অ্যানোডটা আন্ডারগ্রাউন্ডে আছে। অ্যানোডের সাথে আন্ডারগ্রাউন্ড যে সয়েল আছে তার মধ্যে তোমার কারেন্ট ফ্লোটা ইজি করার জন্য, কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট অ্যানোডের চতুর্দিকে ব্যাকফিল রাখতে হয়, তাই ব্যাকফিল। এই ব্যাকফিলটা কনসিস্টস অফ কোক, ব্রিজ, জিপসাম এটসেট্রা। আমরা অবজেক্টে ইলেকট্রন সাপ্লাই দেই, তার মানে হচ্ছে আমার ছবি দেখে বোঝা যাবে স্ট্রাকচারের ভিতরে, মেটালিক যে স্ট্রাকচারটা আছে মানে অবজেক্ট আছে, তার ভিতরে কারেন্ট ঢোকে, টু দা কারেন্ট পাসেস টু দা মেটালিক স্ট্রাকচার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারেন্ট পাসেস টু দা মেটালিক স্ট্রাকচার, মনে রাখতে হবে। এবং করেশনটা সাপ্রেসড হয়ে যায়, কমে আসে। ছবিতে এটা দেখানো হয়েছিল, এটা হচ্ছে সে একটা রেকটিফায়ার, রেকটিফায়ারের নেগেটিভ এন্ড হচ্ছে এটা, আর পজিটিভ এন্ড হচ্ছে এটা। নেগেটিভ এন্ডটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের সঙ্গে কানেক্টেড আছে, আর পজিটিভ এন্ডটা কি হচ্ছে একটা অ্যানোড, which is the graphite, is inert একটা অ্যানোড। তার সাথে সয়েলের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য ব্যাকফিল দিয়ে দেওয়া আছে, ব্যাকফিল, গ্রাভেল এটসেট্রা। ব্যাকফিল কি জিপসাম এবং অন্যান্য আরো কিছু দিয়ে তৈরি। সো হবে কি, তাহলে এখানে আমরা এটা হচ্ছে অ্যানোড, নেগেটিভ, সরি এটা হচ্ছে নেগেটিভ এন্ড, নেগেটিভ এন্ডটা এখানে কানেক্টেড আছে, কারণ নেগেটিভ এন্ড মানে হচ্ছে ইলেকট্রন সারপ্লাস আছে, সো ইলেকট্রন আসছে এই দিক দিয়ে। সো এটা কমপ্লিট সার্কিট এখানে, কারণ মাটিটাও একটা সার্কিটের অংশ। সো ইলেকট্রন ফ্লোটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ, সো ইলেকট্রন ফ্লো, ইলেকট্রন অ্যান্টিক্যাপসুল। সো কারেন্ট ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ, কারেন্ট ফ্লো ক্লকওয়াইজ যদি হয় তাহলে কারেন্ট এই অ্যানোড থেকে, রিজেকশনটা দেখা যাচ্ছে, অ্যানোড থেকে কি হচ্ছে ট্যাঙ্কের ভিতরে ঢুকবে। সো ট্যাঙ্কটাকে সেভ করার জন্য ট্যাঙ্কের ভিতরে ঢুকতে হবে কারেন্ট, যেটাই লাস্ট স্লাইডে বলেছে, কারেন্ট পাচেস টু দ্য মেটালিক স্ট্রাকচার। এই উল্টাটা হলে তখন মেটালিক স্ট্রাকচারটা আরো পরেট হয়ে যাবে ফাস্টার। কারেন্ট যদি ইফ কারেন্ট লিভস ফ্রম দ্য মেটালিক স্ট্রাকচার, দেন মেটালিক স্ট্রাকচার উইল ফরওয়ার্ড ফাস্ট। কারেন্ট ঢুকতে হবে মেটালিক স্ট্রাকচার, তো তাই ঢুকে। এটা একটা সিম্পল ক্যাথোডিক প্রোটেকশন দেখানো হয়েছে। এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ক্যাথোডিক প্রোটেকশন তো হবে এরকম, এদিকে আরো একটা অ্যানোড রাখবে, আরো একটা অ্যানোড রাখা মানে হচ্ছে সেটা কি হবে, এটা যে তোমার
এইটা যে এই প্রান্তের সাথে কানেক্টেড থাকবে। সো এটা পজিটিভ এন্ড এই অ্যানোডের সাথে কানেক্টেড, এটা অপোজিটিভ এই অ্যানোডের সাথে। সো এদিক থেকেও এই মেটালের ভিতরে কারেন্ট পাস করবে। এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম। এটা হচ্ছে দুইটা মেথড বলা হয়েছিল, বাই ইউজিং অ্যান্ড এ রেকটিফায়ার আর বা ইম্প্রেসড কারেন্ট। একই কথা, ইম্প্রেসড কারেন্ট আমরা থ্রো করছি একটা কারেন্ট, এক্সটার্নাল একটা কারেন্ট দিচ্ছি মেটালিক অবজেক্টের ভিতরে, সেজন্য বলা হচ্ছে ইম্প্রেসড কারেন্ট। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গ্যালভানিক কাপলিং, সেটা হচ্ছে নিচের দুইটা ছবি রাখা হচ্ছে। যেমন এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের স্টিলের একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের ভিতরে ওয়াটার আছে, ওয়াটারটা করোসিভ স্যালাইন ওয়াটার হতে পারে। করা হয়েছে কি, এই ট্যাঙ্কের ভিতরে একটা ম্যাগনেসিয়াম অ্যানোড ডুবিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম অ্যানোড, এবং এখানে এটাকে তোমার থ্রেড কানেকশন অথবা অন্য সামহাও কানেকশনে রাখা হয়েছে। যদি রাখা হয় তাহলে এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। সো দুটোর ভিতরে একটা গ্যালভানিক কাপলিং হয়ে গেল, এবং এটা হচ্ছে ইলেকট্রোলাইট ওয়াটারটা, ইলেকট্রোলাইট। তাহলে গ্যালভানিক কাপলিং হলে কি হবে, আমরা জানি ম্যাগনেসিয়াম হচ্ছে মোর অ্যাক্টিভ দ্যান স্টিল। তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম প্রিফারেন্সিয়ালি যাবে, একদম একটা দাগের মতো এরকম ডাইমেনশনটা এরকম। যখন এরকম হয়ে যাবে তখন এটা সরিয়ে ফেলে আবার নতুন ডাইমেনশনের, আর লার্জার ডাইমেনশনের আবার একটা ম্যাগনেসিয়াম। এখান থেকে টাইমটা ক্যালকুলেট করা যায় যে একদম থিন একটা তারের মতো হতে তার কত সময় লাগবে। ওই সময় আসার আগেই ওই তারটাকে সরিয়ে আবার একটা নতুন ম্যাগনেসিয়াম। সো এটাকে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন বলে, বা স্যাক্রিফিশিয়াল অ্যানোড দেওয়া হয়, ইউজিং এ স্যাক্রিফিশিয়াল অ্যানোড। এখানে তোমরা দেখতে, অবজেক্টটাকে আমি ক্যাথোড বানিয়েছি, অবজেক্টটাকে আমি ক্যাথোড বানিয়েছি, এটা ক্যাথোড বানিয়েছি। আর অন্য আর একটা আমি সাহায্যকারী মেটাল দিয়েছি, যেটা হচ্ছে গ্যালভানিক প্রোটেকশন। অবজেক্টকে ক্যাথোড বানিয়েছি বলে ক্যাথোড বানিয়ে আমরা প্রোটেকশন দিচ্ছি বলে এটাকে বলা হয় ক্যাথোডিক প্রোটেকশন। এবং ঠিক একইভাবে যে এটা হচ্ছে ক্রস সেকশন দেখানো হচ্ছে, স্টিল পাইপ এই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে যাচ্ছে একটু গ্রাউন্ড লেভেল, এবং এই স্টিল পাইপের লেন্থ অ্যালং দ্য লেন্থ কিছু দূর পর পর আবার ম্যাগনেসিয়াম অ্যানোড দেওয়া আছে, জিঙ্ক অ্যানোড দিলাম। তাহলে কি হবে, এই ম্যাগনেসিয়াম অ্যানোডটা যে গ্যালভানিক কাপলিং হয়ে গেল, একটা ওয়্যার, কপার ওয়্যার দিয়ে কানেক্টেড করে দেওয়া হচ্ছে। কপার গ্যালভানিক কাপলিং করে দেওয়া হলো, স্টিল সেভাবে ম্যাগনেসিয়াম অ্যানোড পাবে। ইউজুয়ালি লাস্ট ক্লাসে যে জেনারেল রুল পড়েছিলাম, ডিজাইন রুল, এইটাকে এটা বোঝানোর জন্য বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি করা হয় কি, এটা এই আন্ডারগ্রাউন্ডে না, এটা হচ্ছে ওভারগ্রাউন্ডে রাখা হয়, ওভারগ্রাউন্ডে কানেকশন দেওয়া, এবং এটা যারা করে তাদের এটা হচ্ছে সিকিউর একটা জোনের ভিতরে, তারা ছাড়া কেউ ঢুকতে পারে না, ঢুকে এটাকে মনিটর করে এবং টাইম এটা রিপ্লেস করে, ইজি অ্যাক্সেসিবল। এই প্রোটেকশন অফ অ্যান আন্ডারগ্রাউন্ড পাইপ উইথ অ্যান ম্যাগনেসিয়াম। সো গ্যালভানিক কাপলিং এর মাধ্যমে আমরা যে করতে পারি, নিচে দুটো ফিগার, আর ডিসি পাওয়ার সোর্স বা ইম্প্রেস কারেন্টের মাধ্যমে সেটা হচ্ছে উপরেরটা। এখন এই যে ডিসি পাওয়ার সোর্সের বা অ্যাপ্রোপ্রিয়েট গ্যালভানিক কাপলিং এর কিভাবে করা হলো ছবি দেখালাম। আর এটা হচ্ছে এটা বলা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যানোড উইথ রেসপেক্ট টু স্টিল is anodic. Magnesium is anodic, মানে active with respect to steel and corrodes preferentially. সে preferentially corrode হয়ে যায় when galvanic coupled করা হয়। Here magnesium is called the sacrificial anode and protection is called the sacrificial protection. So buried pipelines, যেমন steel, can be protected in this way. Anodes are placed along the pipe to ensure uniform current distribution. তার মানে কি হচ্ছে, যদি আমরা ধরি যে একটা আন্ডারগ্রাউন্ডে পাইপলাইন আছে,
আন্ডারগ্রাউন্ডের ভিতরে এরকম একটা পাইপ লাইন গেছে। আন্ডারগ্রাউন্ড লেভেলটা হচ্ছে এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তাহলে এখানে একটা অ্যানোড দেওয়া হলো ইন সিকিউরড পজিশন, সো অ্যানোডটা এর সঙ্গে কানেক্ট করবে। এর রেঞ্জ কতটুকু ক্যালকুলেশন থেকে আসে, এর ডায়ামিটার যত বেশি হবে লেন্থ, রেঞ্জের লেন্থটা তত কম হবে। ধরলাম ডান দিকে এতটা, বাম দিকে এতটা, তাহলে ইকুয়াল স্পেসিং এ আবার এখানে আবার একটা সিকিউরড স্পেসের ভিতরে আবার একটা, এর বাম দিকে ওই সমপরিমাণ, ডান দিকে আবার সমপরিমাণ, এন্ড সো অন। এইভাবে লেন্থ ওয়াইজ কিছু দূর পর পরে এটা ক্যালকুলেশন থেকে আসবে, সে কতটা এরিয়া কভার করতে পারে সেই অনুযায়ী কিছু দূর পর পরে অ্যানোড যাবে। The anodes are spaced along the pipe to ensure uniform current distribution. এখানে যদি গ্যাপ বেশি হয়ে যায়, যা কভার করতে পারে না, তাহলে দেখা যাবে যেখানে আমি কানেকশন করছি এখানে কানেকশন হচ্ছে না, কিন্তু এখানে কানেকশন। সেই জন্য আমাদের ক্যালকুলেশন করে ও রেঞ্জের ভিতরে রাখতে হবে সব পাইপটা। স্ট্রে কারেন্ট ডিফারেন্ট, এটা হচ্ছে যে দুইটা মেথড বলা হয়েছিল হলো ক্যাথোডিক প্রোটেকশনের, একটা হচ্ছে গ্যালভানিক কাপলিং আর একটা হচ্ছে ইমপ্রেসড কারেন্ট বা রেকটিফায়ার দিয়ে যেটা করা। রেকটিফায়ার দিয়ে যখন করা হয় তখন একটা প্রবলেম হয়, বিশেষ করে আমাদের দেশের মতো ইনডিসিপ্লিন কান্ট্রিতে, যেখানে একজন আরেকজনের সঙ্গে কোঅপারেট করে না, যে যার মতো চলে, সহযোগিতা করে না এক কোম্পানি আরেক কোম্পানির সাথে, তখন এটা, এবং নামটাও এরকম করা হয়েছে। স্ট্রে কথাটার মানে হচ্ছে পথভ্রষ্ট, শাব্দিক অর্থটা এটা হচ্ছে পথভ্রষ্ট। পথভ্রষ্ট যারা হয় তারা নিজের ক্ষতি করে, শুধু তাই না আশেপাশের 4 জনেরও ক্ষতি করে, 5 জনেরও ক্ষতি করে, বলে পাপি মরে আরো 10 ঘর নিয়ে। তা এইটা হচ্ছে এই ঘটনাটা তাই ঘটে, সেই জন্য এটাকে স্ট্রে কারেন্ট ইফেক্টস বলা হচ্ছে। কোন সময়ে ঘটে? এটা ইমপ্রেসড কারেন্টের সময় বা রেকটিফায়ারের মাধ্যমে যে ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া হয়, রেকটিফায়ারের মাধ্যমে বা ইমপ্রেসড কারেন্টের মাধ্যমে যে ক্যাথোডিক প্রোটেকশনটা দেওয়া হয়, হিয়ার ইমপ্রেসড কারেন্ট। আমরা ছবিটা দেখে আগে বুঝে আসি, তারপর লিখতে হবে। এইটা আমরা কি করলাম যে একটা ইমপ্রেসড কারেন্টের মাধ্যমে কোনো একটা কোম্পানি তার এই স্টিল ট্যাঙ্কটাকে কি করছে, সে তোমার ক্যাথোডিক প্রোটেকশন দিচ্ছে। সো একটা রেকটিফায়ার আছে, আমরা যদি পরিপূর্ণ ক্যাথোডিক প্রোটেকশনের কথা চিন্তা করি, তাহলে এদিকে আরেকটা অ্যানোড আছে, এদিকে আরেকটা অ্যানোড আছে, এদিকে আরেকটা অ্যানোড আছে। সো এই থেকেও কারেন্ট আছে। সো এই ট্যাঙ্কটা হচ্ছে একটা কোম্পানি, সে এরকম অ্যানোডিক দুই পাশে দুটা অ্যানোড বসিয়ে ক্যাথোডিক প্রোটেকশন দিয়েছে ট্যাঙ্কটা। আরেকটা কোম্পানি, সে এই কোম্পানির সঙ্গে কোনো কমিউনিকেট ছাড়াই সে করলো কি, তার একটা পাইপলাইন এই নিচ দিয়ে নিয়ে গেছে, তাহলে কি ঘটনাটা ঘটছে, যখন এই নিচ দিয়ে নিয়ে যাচ্ছে কারেন্ট কি করছে, কারেন্ট তোমার এই সয়েল হচ্ছে কন্ডাক্টর, সয়েলের ভিতর দিয়ে অবজেক্টের ভিতর যাচ্ছে। ঠিক এই অ্যানোড থেকে যত দূরে স্টিলের ট্যাঙ্কটা, আরেকটা কোম্পানি যে একটা স্টিল পাইপ নিয়ে গেছে, সে তার থেকে কম দূরে সেই পাইপটাকে সে পাচ্ছে। সো কারেন্ট শুধু এখানে যাবে না, কারেন্ট এখান থেকে এখানে হবে। আর স্টিল যেহেতু মেটালিক, সয়েলের থেকে বেশি কন্ডাক্টর, সো কারেন্ট এর ভিতরে আসলো, এসে কারেন্ট এখান দিয়ে যাবে, যে এখান থেকে যাবে, একটা ক্লোজ লুপ তো করতে হবে। কারেন্ট ক্লোজ লুপ ছাড়া, এখানে যদি একটা ইনসুলেটর থাকতো তাহলে কারেন্টের ভিতরে ঢুকতো না, কারেন্টকে ক্লোজ লুপ দিয়ে আবার সেই জায়গায় ফিরতে হবে, ক্লোজ লুপ ছাড়া কারেন্ট কাজ করে না। সো সে একটা ক্লোজ লুপ খুঁজবে। সো এখান থেকে এসে তখন কি করছে, ক্লোজ লুপ আছে, এখান থেকে ক্লোজ লুপ আছে এইটা। সো দিস ওয়ান ইজ দ্য ক্লোজ লুপ। এটা করে দেওয়া হয়েছে ওই কোম্পানি। আরেকটা কোম্পানি যখন এখান থেকে একটা পাইপলাইন নিয়েছে, তখন হচ্ছে কি আরেকটা ক্লোজ লুপ হচ্ছে, দুটো ক্লোজ লুপ হচ্ছে। সে এখান দিয়ে আসছে, এখান দিয়ে ঢুকছে, ঢুকে সে এখান দিয়ে ঢুকে যাওয়ার একটা ক্লোজ লুপ হচ্ছে। তাহলে এই অবজেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, অবজেক্টের ক্ষেত্রে কি হচ্ছে যে এই পাশ দিয়ে কারেন্ট বেরোচ্ছে, এই পাশে কারেন্ট ঢুকছে, কারেন্ট ঢুকলে কোনো কারেকশন হয় না, কিন্তু এই পাশ দিয়ে অবজেক্ট থেকে কারেন্ট বেরোচ্ছে, ফলে এখানে খুব র্যাপিড রেটে কারেকশন হচ্ছে, লোকালাইজড কারেকশন। সো ক্ষতিগ্রস্ত কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এটাকে স্ট্রে কারেন্ট ইফেক্ট।
এ কমিউনিকেট করেনি, অথবা এ কমিউনিকেট করতে চেয়েছিল কিন্তু ও কোঅপারেট করেনি, যে কারণেই এই ক্ষতিগ্রস্ততা হচ্ছে। তো এটাকে বলা হয় স্টে কানেক্টিভ, যে সে ক্ষতিগ্রস্ত। করেশন প্রোটেকশন না হয়ে করেশন আরো এনহান্সড হচ্ছে এই কাজটা। এটা রিমেডি কি? কেউ কি বলতে পারো এটা রিমেডি কি? ওই কোম্পানি ওখান থেকে নিয়ে গেছে, এই কোম্পানির একটা পাইপ কাছাকাছি দিয়ে নিতে হবে, এরকম দিয়ে নিতে হবে, কিন্তু একটু কোঅপারেট করলে একে অপরকে, এটা রেমেডি হবে। কি রেমেডি হতে পারে? দুজন বললে বুঝিনি একসঙ্গে, একজন করে বলো। ইনসুলেটিং করতে হবে নিচে একটা ইনসুলেটিং দিব, আচ্ছা, যাতে কারেন্ট এখান থেকে বেরোতে না পারলে ঢুকতে পারবে না, তাই তো? এই এর উপর দিয়ে একটা ইনসুলেটিং দেবো, হবে, সেটা হবে, কিন্তু পুরো লাইন বরাবর তোমাকে ইনসুলেটিং করতে হবে, এটা কস্টলি এবং ডিফিকাল্ট। এর থেকে ইজিয়ার মেথড অ্যানোডিক কিছু উপরে দেওয়া লাগবে এরকম। খুব ইজিয়ার মেথড, দেখো এইটাকে যদি এর সঙ্গে একটা কন্ডাক্টর পাইপ দিয়ে কানেক্টেড করতে, উভয়ের ভিতরে যদি কোঅপারেশন থাকতো, তাহলে একটা কপার, সিম্পল একটা কপার দিয়ে এটাকে কানেক্ট করে দিল। কানেক্ট করে দিলে কি হচ্ছে, তখন এই স্টিল ট্যাঙ্ক আর এইটা দুটো আলাদা জিনিস হিসেবে ট্রিট হবে না, দুটো সিঙ্গেল একটা জিনিস হিসেবে ট্রিট হবে। দুটো সিঙ্গেল একটা জিনিস হিসেবে ট্রিট হলে তখনও দুইটা লুপ কাজ করবে, একটা লুপ এখান দিয়ে এখানে যাচ্ছে, আর একটা লুপ এখান দিয়ে এসে কারেন্টটা এই তারের ভিতর দিয়ে চলে যাচ্ছে। অ্যাজ ইফ যে এই তারটা দিয়ে কানেক্ট করার মানে হচ্ছে যে এই স্টিলটা এর সঙ্গে কানেক্টেড আছে। সো যেমন হচ্ছে কেমন, এটা হচ্ছে যে এটা ট্যাঙ্ক, ট্যাঙ্কেরই একটা পার্ট আর একটা স্টিল পাইপ, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, তাই না? এটাকে কপার তার দিয়ে কানেক্ট করা মানে যেন সেই ট্যাঙ্ক হচ্ছে এতটুকু, তারই আর একটা অংশ আর একটা স্টিল। সো এদিকে অ্যানোড আছে, অ্যানোড দিয়ে কারেন্ট এর ভিতরে ঢুকছে, অ্যানোড দিয়ে কারেন্ট এর ভিতরে ঢুকছে, ব্যাপারটা তাই হচ্ছে। এটাকে একটা কন্ডাক্টিং তার দিয়ে কানেক্ট করলে হয়। ইলেকট্রনটা তখন মেটালিক অবজেক্ট থেকে বেরিয়ে সয়েলের ভিতর দিয়ে ওখানে যাচ্ছে না, ওই তারের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তারটা মানেই হচ্ছে যেন ইটস অলসো এ পার্ট অফ দ্য স্টিল ট্যাঙ্ক। So this is the remedy. Prevention of stray current corrosion by proper design. সুন্দরভাবে ডিজাইনটা করতে হবে। কি হচ্ছে, একটা কানেকশন করে দিলে তখন কারেন্ট এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে আসছে, আবার এখান দিয়ে তারের ভিতর দিয়ে চলে। হ্যাঁ, বলা হয়েছিল কি যে সয়েল থেকে এতে কারেন্ট ঢুকবে, আর অবজেক্ট থেকে কারেন্ট সয়েলে প্রবেশ করতে পারবে। অবজেক্ট থেকে কারেন্ট সয়েলে প্রবেশ করছে, সেম অবজেক্ট, not two different objects, same object, যদি আমি একটা কপার কন্ডাক্টর দিয়ে কানেক্ট করি। তো এটা হচ্ছে রিমেডি, এর জন্য কোঅপারেশন থাকতে হবে। আর কি, আরেকটা কি, এবং এই ঘটনাগুলো কোথায় ঘটে? এই ঘটনাগুলো, এই যদি আমি প্রিভেনশন না দিই, এই ঘটনাগুলো ঘটে হচ্ছে ডেন্সলি পপুলেটেড, ডেন্সলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেখানে ঘন ঘন ইন্ডাস্ট্রিয়াল, আমাদের চিটাগাং একটা ইন্ডাস্ট্রি বাউন্ডারি ওয়াল শেষ, আর একটা ইন্ডাস্ট্রির বাউন্ডারি ওয়াল শুরু, তখন তাদের বিভিন্ন পাইপ লাইন এদিক দিয়ে যাচ্ছে, অথবা ডেন্সলি পপুলেটেড হলেও ওয়াশার পাইপ লাইন যাচ্ছে, তারপরে ইলেকট্রিসিটি গ্যাসের পাইপ লাইন যাচ্ছে, সেখানেও হতে এসব ঘটনা। কিন্তু প্রত্যেকের ম্যাপ থাকতে হবে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোঅপারেশন থাকতে হবে, তাহলে সবাই সেফ হয়ে যাবে। সো দিস ইজ দ্য প্রিভেনশন অফ স্ট্রে কারেন্ট করশন বাই প্রপার ডিজাইন। তেমন কিছু লাগছে না, একটা তার দিয়ে কানেক্ট করে দিলেই হয়। সো আমরা এবার লেখার দিকে যাই। স্ট্রে কারেন্ট টিপে often encountered in cathodic protection system. Cathodic protection system এটা দেখা যায়, refers to extraneous DC currents in the earth. বহিরাগত কারেন্ট একটা, হ্যাঁ, ওই যে নিচের পাইপলাইনটা দিয়েছিল, নিচের পাইপলাইন থেকে সে তো কোনো কারেন্ট এক্সপেক্ট করেনি, হয়তো জানেও না যে ওর ওখান থেকে ক্যাথোডিক প্রোটেকশন আছে। যদি না জানে তাহলে এর ভিতরে যে কারেন্ট ঢুকছে এটা তো তার জন্য বহিরাগত, সে কোনো কারেন্ট দেয়নি, কিছুই দেয়নি, আন্ডারগ্রাউন্ড পাইপলাইন নিয়ে গেছে। সো ওই কারেন্টটা এই নিচের পাইপলাইনের জন্য বহিরাগত। refers to extraneous মানে বহিরাগত কারেন্ট, ডিসি কারেন্ট ইন দ্য আর্থ।
if a metallic object is placed in a strong current field, যেহেতু প্রথম যে ক্যাথোডিক প্রোটেকশনটা দিয়েছে তার কারণে বা সারাউন্ডিংস এ একটা কারেন্ট ফিল্ড তৈরি হয়, a potential difference develops across it and accelerated corrosion occurs, এবং corrosion accelerated তৈরি হয় at points ওই জায়গাটাতে, কোথায় ওই জায়গাটাতে, আর কারেন্ট লিভস দ্য অবজেক্ট, যেখানে কারেন্ট and enters the soil, অবজেক্ট থেকে লিভ করে সয়েলে ঢুকে যাচ্ছে। এখানে তাই হচ্ছিল, এই অবজেক্ট এই সেই পয়েন্টটা যেখান থেকে কারেন্ট লিভ করে সয়েলে ঢুকে যাচ্ছে। সো এই জায়গাটা অ্যাক্সিলারেটেড লোকালাইজড, লোকালাইজড মানে হচ্ছে অ্যাক্সিলারেটেড। ইউনিফর্ম হলে তখন সব জায়গায় যদি এই ক্ষয়টা যদি সব জায়গায় বিস্তৃত হয়ে যায় তো তাহলে কম কম করশন, সারফেস লেভেল দিয়ে শুধু করশন, সব জায়গায় হবে শুধু এই জায়গাটা localized and intense. So accelerated corrosion occurs at points where current leaves and the object enters the soil. কোথায় হয়? Especially pronounced ওই সমস্ত জায়গাগুলোতে দেখা যায় in densely populated oil production field within industrial complexes containing numerous buried pipes. মানুষ যেখানে বেশি থাকে সেখানেও নিউমারাস বারিড পাইপস থাকে, অথবা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেখানে ঘন ঘন ইন্ডাস্ট্রি তার ভিতরে এরকম নিউমারাস বারিড পাইপস থাকে। তাতে থাকলে কোনো অসুবিধা নেই, কোঅপারেশন দরকার একজনের সঙ্গে আরেকজনের, এবং প্রত্যেকেরই রেকর্ডেড ডাটা থাকতে হবে, ম্যাপিং থাকতে হবে, কার পাইপলাইন কোথা দিয়ে কোন জায়গায় গেছে ইত্যাদি ইত্যাদি। So cathodic protection শেষ, now anodic protection. Anodic protection হচ্ছে developed. This technique is developed using electrokinetics. Electrokinetic যখন আবিষ্কার হয় তারপরে একদম ওল্ড টাইম থেকে, এনসিয়েন্ট টাইম থেকে শুধু ক্যাথোডিক প্রোটেকশন ছিল, অ্যানোডিক প্রোটেকশন সিস্টেমটা ছিল না, কারণ কনসেপ্টটা তখন আসেনি। ইলেকট্রোকাইনেটিক্স কনসেপ্টটা হচ্ছে মডার্ন করোশনের কনসেপ্ট। আমরা শেষের দিককার চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রোকাইনেটিক্স, মডার্ন করোশন। কনসেপ্ট। সো যখন এই কনসেপ্ট আসলো, অর্থাৎ মডার্ন করোশন থিওরি আসলো, ইলেকট্রনিক থিওরি অফ করোশন আসলো, তখনই অ্যানোডিক প্রোটেকশন সিস্টেমটা ডেভেলপ হলো। এর মূলমন্ত্র হচ্ছে যে একটা প্যাসিভ ফিল্ম তৈরি করে দিতে হবে মেটালের উপরে। ফর্মেশন অফ প্যাসিভ ফিল্ম অন মেটালস by applying external anodic current. ক্যাথোডিক যেটা হচ্ছে ওটা ক্যাথোডিক প্রোটেকশন, আমরা ইলেকট্রন সাপ্লাই দেওয়া মানে ক্যাথোডিক কারেন্ট সাপ্লাই দেওয়া, আর এটা হচ্ছে অ্যানোডিক কারেন্ট সাপ্লাই দেবো, পুরো উল্টা কথা। তাহলে ওখানে ক্যাথোডিক কারেন্ট সাপ্লাই দিয়ে যদি আমরা করোশন প্রিভেন্ট করতে পারি, তাহলে উল্টা ভাবে অ্যানোডিক কারেন্ট সাপ্লাই দিয়ে তাহলে করোশন এনহান্স হবে। দেখো এখানে তাই বলা হচ্ছে যে এই ক্যাথোডিক প্রোটেকশনের সময় এই দুটো রিঅ্যাকশন লেখা আছে। তো আমরা এইটা যাতে না হয় সেই জন্য আমরা করেছিলাম কি, আমরা এইটার উপরে কি করেছিলাম, ইলেকট্রন আমরা বাইরে থেকে সাপ্লাই করছি। এখন বলছেন যে না, আমরা এই কাজটাকে আরো এনহান্স করবো, এই কাজটা এনহান্স করে দিলে অক্সিডেশন আরো এনহান্সড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন অ্যানোডিক কারেন্ট দিয়ে আমরা এই কাজটাকে এই রিঅ্যাকশনটাকে আরো এনহান্স করবো। প্রথম দিকে খটকা লাগবে, পরে যখন বুঝবা তখন ক্লিয়ার হয়ে যাবে। অ্যাপ্লিকেশন অফ অ্যানোডিক কারেন্ট টু স্ট্রাকচার অ্যানোডিক কারেন্ট দেবো should tend to increase reaction A. এই রিঅ্যাকশন এটাকে সে ইনক্রিজ করবে, ইনক্রিজ করার মানে তো দ্রুত থেকে m প্লাস হয়ে যাবে। tend to increase reaction A, the dissolution rate of the metal. So metal এর dissolution ইনক্রিজ করবে। তবে শেষের কথাটা লাল কালি দিয়ে বলা আছে, এই সিস্টেমটা আমি এই রিঅ্যাকশনটাকে এনহান্স করবো, পরে আমি করোশন প্রোটেকশন। খটকা লাগছে, অবশ্যই খটকা লাগছে, এই রিঅ্যাকশন এনহান্স করে তো করোশন এনহান্স হবে, করোশন প্রোটেকশন। তবে এটা শুধুমাত্র অ্যাক্টিভ প্যাসিভ নেচার শো করে, যারা ট্রানজিশন অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে ট্রানজিশন, যে সমস্ত মেটাল শো করে, নিকেল, আয়রন, ক্রোমিয়াম, টাইটানিয়াম এন্ড দেয়ার অ্যালয়েস, শুধু সেই জায়গায় এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে। অন্য জায়গায় এই কনসেপ্ট অ্যাপ্লাই করলে ওই যেটা আমরা বুঝতেছি করোশন এনহান্স হয়ে যাবে, করোশন এনহান্সই হয়ে যাবে। কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ মেটাল ট্রানজিশন শো করে, এবং তাদের আলাদা যদি এই কনসেপ্ট অ্যাপ্লাই করা যায় তাহলে ওই হবে কি একটা প্যাসিভ রিজিয়নে চলে যাব।
প্যাসিভ অ্যাক্টিভ রিজন থেকে প্যাসিভ রিজনে চলে যাব। প্যাসিভ রিজনে চলে যাওয়া মানে কি, একটা প্যাসিভ ফিল্ম তৈরি হয়ে যাওয়া। প্যাসিভ তৈরি হলে প্যাসিভ রিজনে করেশনটা মিনিমাম। সো এইভাবে অ্যানোডিক প্রোটেকশন। এবং সেই যে অ্যানোডিক কারেন্টটা দেবো আমরা, সেটা হলে কেয়ারফুলি কন্ট্রোল হতে হবে, তা নাহলে আবার বিপদ হতে পারে। সো কেয়ারফুলি কন্ট্রোল অ্যানোডিক কারেন্টস আর অ্যাপ্লাই করা হয় টু দিস মেটালস, ওই সমস্ত মেটাল। এবং দেওয়ার পরে ওই সমস্ত মেটালগুলো প্যাসিপিটেট হয়ে যায়, and metal dissolution rate is decreased, metal dissolution rate কমে আসে। এই যে অ্যাক্টিভ প্যাসিভ মেটালের নেচার হচ্ছে এরকম। আমরা অ্যানোডিক কারেন্ট দিয়ে আমরা এই জায়গায় চলে যাব এরকম, যাতে তার করেশন রেটটা এইটা। সো প্যাসিভ ফিল্ম তৈরি করে। To these metals they are passivated, তারা প্যাসিভ জোনে চলে যাবে, প্যাসিভেটেড হয়ে যাবে, মেটাল ডিসোলিউশন রেট ডিক্রিজ, কমে আসবে। অ্যাক্টিভ জোনে থাকবে, হাইড্রোজেন রিডাকশন এখানে থাকলে এটা অ্যাক্টিভ জোন, এই জন্য থাকবে আমরা এখানে চলে আসবে। এবং এর জন্য দরকার কি হয়, ক্যাথোডিক প্রোটেকশনে দরকার হয় একটা রেকটিফায়ার, একটা ডিসি পাওয়ার সোর্স। আর অ্যানোডিক কারেন্টের জন্য দরকার হয় একটা পটেনশিয়াল স্টেট। মনে রাখবে এখানে যে দরকার একটা পটেনশিয়াল স্টেট। এই পটেনশিয়াল স্টেট is required to maintain a metal at constant potential, একটা কনস্ট্যান্ট পটেনশিয়ালে রাখা হয়। আমি এই মেটালটাকে বলেছি অ্যানোডিক প্রোটেকশন দেওয়া হয় শুধুমাত্র ওই মেটালকে যে অ্যাক্টিভ প্যাসিভ ট্রানজিশন শো করে। সো এই অ্যাক্টিভ প্যাসিভ ট্রানজিশন শো করে সেই মেটালটা, ধরলাম টিটেনিয়াম শো করে। সো এখানে আমি কি করতে পারি, আমি অ্যানোডিক প্রোটেকশন দিতে পারি। অ্যানোডিক প্রোটেকশন দিয়ে আমরা একটা মেটালটাকে একটা কনস্ট্যান্ট পটেনশিয়ালে নিয়ে যাবো ফোর্স করে, উইথ রেসপেক্ট টু রেফারেন্স ইলেকট্রোড। রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে একটা রেফারেন্স ইলেকট্রোড থাকে। সো পটেনশিয়াল স্টেট হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি মেটালকে ফোর্স করে একটা আমার ডিজায়ার্ড পটেনশিয়াল লেভেলে চলে যাবে। এবং সেইটা হবে ওই ডিজায়ার্ড পটেনশিয়ালটা কার সাপেক্ষে, রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে। সো এখানে আরেকটা কনসেপ্ট আসছে রেফারেন্স ইলেকট্রোড। এটা হচ্ছে সেই পটেনশিয়াল স্টেট। পটেনশিয়াল স্টেটের তিনটা পয়েন্ট থাকে। সেই পটেনশিয়াল স্টেট তিনটা পয়েন্ট থাকে, 1.1, 0.2, 0.3. Potential state has three terminals. One connected to the tank. Number one tank connected direct tank-এর সাথে। আর বাকি দুটো ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকবে না। একটা ট্যাঙ্ক দেখানো হয়েছে, ট্যাঙ্কের মেটালটাকে হ্যাশ লাইন দিয়ে বোঝানো হয়েছে, আর ট্যাঙ্কের ভিতরে সালফিউরিক অ্যাসিড আছে, অ্যাসিড আছে। সো বাকি দুটো সালফিউরিক অ্যাসিডের ভিতরে ঢুকবে, ট্যাঙ্কে কানেক্ট না করে। সেই জন্য বাকি দুটো যখন ঢুকছে দেখো এটা ইনসুলেটিং প্লাগ দেওয়া হয়েছে, ট্যাঙ্কে টাচ করতে পারবে না, ট্যাঙ্কে টাচ করলে হবে না, ট্যাঙ্কে টাচ শুধুমাত্র ওইটাই করে। সো এখানে দুটো ইনসুলেটিং একটা হোল করা হয়েছে, সেই ইনসুলেটিং হোলের ভিতর দিয়ে 2 এবং 3 আছে। সো অ্যানাদার সেকেন্ড ওয়ান টু অ্যান অক্সিলারি ক্যাথোড, একটা অক্সিলারি ক্যাথোড আছে। সো সেকেন্ড ওয়ান এই যে একটা অক্সিলারি ক্যাথোড, এটা প্লাটিনাম আর প্লাটিনাম ক্লাড ইলেকট্রোড। প্লাটিনাম ক্লাড পিওর প্লাটিনাম হতে পারে, সেটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জন্য এক্সপেন্সটা কমানোর জন্য হয় কি, এটা অন্য একটা কোনো মেটাল দেওয়া হলো, তার চতুর্দিকে একটা প্লাটিনামের কোটিং দেওয়া। এই কোটিংটা দেওয়া হওয়ার মেথডটা হচ্ছে ক্লাডিং। ক্লাডিং ইজ এ মেথড টু অ্যাপ্লাই কোটিং অন এনি সাবস্টেন্ট। তাহলে আমরা পুরো জিনিসটা প্লাটিনাম দিয়ে দিতে পারি, অথবা খরচ কমানোর জন্য অন্য কোনো চিপার মেটাল দিয়ে তার উপরে ক্লাডিং মেথডে প্লাটিনামের একটা কোটিং দিতে পারি। তাহলে অ্যাজিভ সেটা বিহেভ করছে অ্যাজিভ, মানে তার সারাউন্ডিংস তাকে প্লাটিনাম হিসেবে দেখছে। সো অ্যানাদার ইজ অ্যান অক্সিলারি ক্যাথোড। থার্ড ওয়ান এটা 2, আর থার্ড ওয়ান এটা হচ্ছে থার্ড ওয়ান ইজ রেফারেন্স ইলেকট্রোড। যেমন রেফারেন্স ইলেকট্রোড হিসেবে আমরা আগে কিছু নাম পড়েছিলাম, ক্যালামেল ইলেকট্রোডের নাম পড়েছিলাম, সেটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড। আর এই যে একটু আগে বলা হলো যে এই পটেনশিয়াল স্টেট দিয়ে আমরা কি করব, এই অবজেক্টটাকে একটা ডিজায়ার্ড পটেনশিয়ালে রাখবো। কার সাপেক্ষে? রেফারেন্স ইলেকট্রোডের সাপেক্ষে। সো রেফারেন্স ইলেকট্রোড হচ্ছে 3 নম্বর, দিস ওয়ান। সো 3, এই 3 এর সাপেক্ষে এই মেটালের সঙ্গে যেটা কানেক্ট আছে সেটা এই যে ডেইলি এই পটেনশিয়াল ডিফারেন্সে আমি সবসময় মেনটেন করবো, যেন এই পটেনশিয়ালটা মেনটেন থাকে সবসময়। তাহলে এইভাবে আমরা এটাকে অ্যানোডিক প্রোটেকশন দেব। আস্তে আস্তে আরো ক্লিয়ার। সো মেকানিজম অফ অ্যানোডিক প্রোটেকশন, এখানে এইটা হচ্ছে প্রিভেনশন আমি পড়াচ্ছিলাম চ্যাপ্টার 6 থেকে।
প্রিভেনশনের একটা মেথড হচ্ছে অ্যানোডিক প্রোটেকশন। এটা হচ্ছে আবার যেহেতু বলেছি এটা মডার্ন টেকনিক, এটা এতদিন ছিল না, এটা যখন মডার্ন কনসেপ্ট এসছে তখনই হয়েছে। মডার্ন টেকনিকটা চ্যাপ্টার 10-এ বলা হয়েছে। ফলে ফন্টানার চ্যাপ্টার 10-এ আমার বই অনুযায়ী পেজ নম্বর 495-এ এইটা এই মডার্ন অ্যানোডিক প্রোটেকশন সিস্টেমটা বলা হচ্ছে। এটা 6 এবং 10 এবং বলা হচ্ছে এটা রিসেন্ট ইনোভেশন, লেটেস্ট ইনোভেশন এই কনসেপ্টটা, রিসেন্ট ইনোভেশন ফর দ্য প্রিভেনশন অফ করেশন বাই অ্যাপ্লাইং অ্যানোডিক কারেন্ট। প্রিন্সিপল অফ অ্যানোডিক প্রোটেকশন। এখানে আমরা আগের স্লাইডে বলেছি এটা দেওয়া হয় শুধুমাত্র অ্যাক্টিভ প্যাসিভ মেটাল। সো এইটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মেটাল যার অ্যানোডিক ডিসলিউশন কার্ভে এম মেটাল এম থেকে এম প্লাস হচ্ছে, এটা যে কোনো একটা মেটাল, ওই যে কোনো না, ওই চারটার যে কোনো একটা মেটাল। আমি টাইটানিয়াম মনে করে নিলাম, এটা টাইটানিয়াম। সলিউশন কোথায় হবে? আমরা যদি কোনো কিছু অ্যাপ্লাই না করি, ন্যাচারালি রেখে দেই কোন একটা সলিউশনে বা এনভায়রনমেন্টে, তাহলে আমার হাইড্রোজেন রিডাকশন কার্ভ ড্র করতে হবে। ড্র করলাম, ড্র করে কি হলো? সো এখানে করেশন হচ্ছে হাই করেশন, এটা অ্যাক্টিভ অবস্থা, হায়ার করেশন। সেটাই এখানে বলা হচ্ছে an active passive metal M is corroding in the active state, যে দেখলাম অ্যাক্টিভ স্টেট at a rate equal to I corrosion active, সেটা দেখলাম। তার করেশনের এটাকে বোঝানো হচ্ছে I corrosion active, কারণ অ্যাক্টিভ জানা আছে বলে বলা হচ্ছে active। Only the active state is stable, so ওখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, আমি যদি কিছু আর না করি সে ওখানেই থাকবে। And the metal cannot spontaneously transform to the passive condition without applying an external current, এবং মেটালটা এমনিতেই সে প্যাসিভ রিজিয়নে যাবে না, আমি যদি কোনোভাবে ফোর্স না করি সে যাবে না। ট্রান্সফার টু প্যাসিভ কন্ডিশন উইদাউট অ্যাপ্লাইং অ্যান এক্সটার্নাল কারেন্ট, আমি যদি এক্সটার্নাল কোনো কারেন্ট ফ্লো না করি তাহলে সে যাবে না, কিন্তু এটা করে আমরা পারি, সেটা আমরা করবো। অ্যানোডিক কারেন্ট দিয়ে এক্সটার্নাল কারেন্ট ফ্লো করে আমরা তাকে প্যাসিভ রিজিয়নে নিয়ে যাবো, ফোর্স করে, সে নিজেকে কিন্তু যাবে না। এবং ফোর্স করে কোন জায়গায় নিয়ে যাবো? একটা প্রোটেকশন রেঞ্জে নিয়ে যাবো। প্রোটেকশন রেঞ্জটা কোন জায়গায়? পটেনশিয়াল রেঞ্জ ইন হুইচ অ্যানোডিক প্রোটেকশন ক্যান বি অ্যাচিভড দ্য প্যাসিভ রিজিয়নস। ওই পটেনশিয়াল রেঞ্জটা হচ্ছে কে প্রোটেকশন রেঞ্জ বলা হয়। ওইটা কোনটাকে? যে কার্ডটা এরকম আছে, এদিকে তো পটেনশিয়াল আছে, হ্যাঁ, ই আছে। সো প্রোটেকশন রেঞ্জটা হচ্ছে এই পটেনশিয়াল, আর এই পটেনশিয়াল এই রেঞ্জটা হচ্ছে, দিস ইজ দ্য প্রোটেকশন রেঞ্জ। প্রোটেকশন, দিস ইজ দ্য প্রোটেকশন রেঞ্জ পুরোটাই, কারণ এইখানে এই পটেনশিয়ালের কোনো এক জায়গায় আসলে তার করেশন রেট মিনিমাম, এর থেকে আর কম করেশন রেট হয় না। সো প্রোটেকশন রেঞ্জটা হচ্ছে ওই পটেনশিয়াল রেঞ্জ, দ্যাট ইজ দিস ওয়ান, in which anodic protection can be achieved, এবং এই রেঞ্জের ভিতরে আমরা এমন ভাবে কারেন্টটা দিব যেন তার পটেনশিয়ালটা এই রেঞ্জের ভিতরে সেটাকে বলা হয় প্যাসিভ রিজার্ভ, এবং এইটাকে প্যাসিভ রিজার্ভ বলা হয়। আমরা কিভাবে সেটা আনবো সেটা আমরা দেখি। If these metals are in the passive state, corrosion rate would be reduced to I corrosion passive. I corrosion passive. যদি আমরা ওই যে প্রোটেকশন রেঞ্জটা কি বললাম, তাহলে প্রোটেকশন রেঞ্জটা হচ্ছে প্রোটেকশনের জন্য বলা হচ্ছে, প্রোটেকশন রেঞ্জটা হচ্ছে ওই পটেনশিয়াল রেঞ্জ, এরকম একটা কথা। আমরা যদি সেই জায়গায় আনতে পারি তখন করেশনটা কোথায় হবে? এই করেশন প্যাসিভ। সো এখান থেকে কমে, মানে এর থেকে কম করেশন হওয়া সম্ভব। সো এই জায়গায় চলে আসবে। অপটিমাম এই জায়গায় পুরোটাই তো রেঞ্জ, এই জায়গায় কোন জায়গায় আমরা আসি? আমরা যদি এই জায়গায় আসি তাহলেও হবে, আবার যদি এই জায়গায় আসি তাহলেও হবে। আমি কতগুলো পয়েন্ট দিলাম, এক এই পটেনশিয়াল রেঞ্জে আসলে হবে, এই পটেনশিয়াল রেঞ্জে আসলে হবে, আবার এই পটেনশিয়াল রেঞ্জে আসলে হবে।
তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনটা বেস্ট ওয়ান? 1, 2 আর 3? কোনটা বেস্ট ওয়ান? 1, 2 আর 3? লেখা লেখা আছে, লেখা দেখো না, লেখা না দেখে বলো। তুমি বলছো 2, অন্য কেউ? 1, 2 আর 3? আচ্ছা, যে 2 বলেছো তার ব্যাখ্যা দাও, কেন 2? স্যার এর উপরে গেলে তো স্যার মানে আমাদের আরো বেশি কারেন্ট দেওয়া লাগবে, কিন্তু পড়াশোনা রেটটা একই থাকবে আর কি, মানে এটা তো সর্বনিম্ন রেট, এর চেয়ে কম পড়াশোনা তো সম্ভব না, কিন্তু এর চেয়ে উপরে উঠতে গেলে তো আমাদের কারেন্ট বেশি দেওয়া লাগবে। আচ্ছা, তো তোমার কনসেপ্টটা আমি বুঝেছি, যেহেতু তুমি কারেন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত কারেন্ট লাগবে এই ক্যালকুলেশনটা জানো না, সেই জন্য তুমি এটা বলেছো। হ্যাঁ, জানলে তুমি তখন আবার অন্যরকম। আচ্ছা, অন্য কনসেপ্ট থেকে এই কনসেপ্ট আসলে এই জায়গায় যেতে গেলে কারেন্ট বেশি লাগবে, সেটা তাহলে ক্যালকুলেশনটা বুঝতে হবে, কারেন্ট বেশি লাগবে না কি কম লাগবে। তো ওর সিম্পল সে অ্যাজাম্পশন বলছে যে উপরে যাওয়া মানে বেশি কারেন্ট দিতে হবে আমাকে, এই কমন কনসেপ্ট থেকে বলছি, বাট দ্যাট ইজ নট ট্রু। এনিওয়ে, অন্য কোনো কনসেপ্ট থেকে কারেন্ট বেশি লাগবে কম লাগবে এটা না, অন্য কোনো কনসেপ্ট থেকে অ্যান্সার হচ্ছে 3। দেখো, এই জায়গায় আমি যদি প্রোটেকশনটা দিয়ে রাখি, এই জায়গায় যদি থাকি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার তো বলা হয় যে ডাইনামিক, অলওয়েজ মুভিং। তাহলে there is possibility যে সে একটু উপরে বা নিচে শিফট হয়ে যেতে পারে। উপরে শিফট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু নিচে শিফট হয়ে গেলে কি হয়ে যাবে, অ্যাক্টিভ জোনে চলে আসবে। সো দ্যাট ইজ রিস্ক। একে যদি থাকি সে একটু মুভ হতে পারে উপরে বা নিচে আসলে কোনো অসুবিধা নেই, প্যাসিভ জোনে থাকছে, উপরে গেলে ট্রান্সপ্যাসিভ জোনে চলে যাবে। সো দ্যাট ইজ এ রিস্ক মিনিমাম হচ্ছে 3। একটু মুভ করলেও তার অ্যাক্টিভ জোনে যেতে গেলে যথেষ্ট একটা লেন ক্রস করতে হবে। সো মোর স্টেবল আর মোর সিকিউর জোন হচ্ছে পয়েন্ট হচ্ছে 3, নট 1 আর 2। এবং একটু আগে সম্ভবত কে রোল নম্বর 20 নির্ঝর বললে নাকি কে বললে একটু আগে 2? হ্যাঁ, আমরা দেখবো কারেন্টের ক্যালকুলেশন থেকে দেখবো যে 3 তে কারেন্ট বেশি লাগে না, 2 থেকে বেশি লাগে না। ঠিক আছে, তবে তুমি একটা কনসেপ্ট থেকে বলেছো, ভুল হলে বলেছো, ঠিক আছে। সো দ্য অপটিমাম, সো রেঞ্জ হচ্ছে এইটা। সো অপটিমাম পটেনশিয়াল ফর অ্যানোডিক প্রোটেকশন ইজ ইন দ্য মিডল অফ দ্য প্যাসিভ রিজন। কারণটা হচ্ছে ওই যে সে যদি আমি যেখানে রাখলাম সেখান থেকে যদি একটু শিফট হয়, তার অ্যাক্টিভ জোনে যেতে গেলে যেদিকেই যাক, উপরের দিকে যাক আর নিচের দিকে যাক, যথেষ্ট একটা পথ তাকে ক্রস করতে হবে, হুইচ ইজ ডিফিকাল্ট, নট রিয়েলিস্টিক। সো আমি ধরে নিতে পারি 3 তে থাকলে সে সেফ জোনে থাকবে, কিন্তু 1 আর 2 তে থাকলে সেফ না। সো আমরা 3 হচ্ছে অপটিমাম পটেনশিয়াল ফর অ্যানোডিক প্রোটেকশন। ঠিক আছে, আমার সময় শেষ, এই পর্যন্তই থাক। সো যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই না করব তখন করেকশনটা হবে আই করেকশন অ্যাক্টিভ, আর সেই ক্ষেত্রে পটেনশিয়ালটা হচ্ছে ই করেকশন অ্যাক্টিভ। আর আমরা আমরা ফোর্স করে অ্যানোডিক কারেন্ট দিয়ে ফোর্স করে আমরা যাব এই 3 নম্বরে, মিডলে যাব, ই করেকশন প্যাসিভ, এবং তখন তার করেকশন হবে আই করেকশন প্যাসিভ, কমে আসবে। সো এইভাবে আমরা অ্যানোডিক প্রোটেকশন দিয়ে আমরা করেকশনকে কমিয়ে আনবো। কিভাবে আমরা অ্যানোডিক কারেন্ট দিয়ে ই করেকশন প্যাসিভ, দ্যাট ইজ মিডল জোনে যাব, এটা আমরা ঈদের পরে রবিবারে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কয়টা ক্লাস হবে আমাদের? একটাতে হয়ে যেতে পারে, রবিবারে শেষ হয়ে যেতে পারে। ইনকে যদি না হয় একটু বাকি থাকবে, সেটা সোমবারে হয়তো 10 মিনিট লাগবে। ওই 10 মিনিট যেমন রবিবারে বেশি দিলে হয়তো রবিবারে শেষ হয়ে যাবে। তাহলে কি ক্লাস টেস্ট হবে বুধবারে। হ্যাঁ, সিডির ভিতরে ইনক্লুডিং থাকবে। আর যেটুকু বাকি আছে, অল্প একটু বাকি আছে, একটা ক্লাস 1 ক্লাস অথবা 1 ক্লাসের চেয়ে 1 ক্লাস প্লাস 10 মিনিটস এরকম একটু বাকি আছে। এটাও ইনক্লুডিং থাকবে সিটিতে। সিটি 4 হবে লাস্ট ক্লাসে, রবিবারে শেষ হলেও লাস্ট ক্লাসে, দ্যাট ইজ বুধবারের ক্লাস, সেটা হচ্ছে 28 তারিখ। আচ্ছা, কুইজটা স্যার মঙ্গলবারই নেই, আমি আর অন্য কোনো ডেট খুঁজে পাইনি। আচ্ছা, 27 তারিখে, তাই তো? আর সিটি 4 অন 28
28 জি স্যার 64 28 তারিখ আর কুইজটা হলো 27 তারিখ 10টা 5 আর কুইজ হচ্ছে 27 3 PM এই দুইটাই ক্লাস টেস্ট নেই ডেটা দুইটার মেথড হবে আমি কোশ্চেন দিয়ে দেবো টিমসে তোমরা কোশ্চেনটা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমাদের কাগজে অ্যান্সার করে আবার টিমসে আপলোড করবে সেটিটা আগের মতো ওইরকম হবে না ঠিক আছে দুটাই কোশ্চেন আমি দেবো কোশ্চেন তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমাদের কাগজে কোশ্চেন অ্যান্সার লিখবে লিখে আবার আপলোড করবে দুটো একই রকম বুঝছো সিটি4 জি স্যার সিটি4 সিলেবাস হচ্ছে আপ টু এন্ড ফ্রম নেক্সট মানে সিটি3 পর থেকে সিটি3 এর পর থেকে এন্ড একদম শেষ তোমাদের তাহলে 4টে সিটি দিয়ে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে Roll number 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 24, Yes, sir. 25, Raisa, 25, Yes, sir. Raisa, so 25 রাইসা কে আছো উত্তর নেই থাকলে রাইসা থাকলে চ্যাট করো স্যার ও আছে ও মাত্র রেসপন্স 26 Yes, sir. ঠিক আছে 26 27 হ্যাঁ 27 26. Yes, sir. 27 Yes, sir. Ishwara. 27. 25 26 Yes, sir. ঠিক Yes, আছে sir. all present till now all present 28 কি আছো Present, sir. আরিফুর রহমান जी, sir. Asi, sir. 28. 28. Asi, sir. 29 Sir, 28. Asi, sir. Yes, ঠিক আছে, sir. দিয়েছি হ্যাঁ till now everybody is present 30 স্যার 30 yes sir 30 আছে 31 32 Yes, sir. yes sir 30 33 33 Yes, sir. Jumdar Yes, sir. 34 Yes, sir. 35 Yes, sir. 37 37 Yes, sir. 38 38
Yes, sir. Ariful Islam, Yes, sir. 38, 39, Yes, sir. 39, Mahbub Chaudhary, Yes, sir. 40, Yes, sir. 39 present. roll number 40, 39 আছে। Okay, 40, Utsaman Bari, 40, 41, Yes, sir. 42, Yes, sir. Asi, sir. Sir. 40 দিয়েছো, 42, sir. 42 আছো, 42, okay আচ্ছা, 43 আছে, Sir, 42 আছে, sir. হানিফ আহমেদ, Yes, sir, 44. 44, Yes, sir. Sir, 44. হ্যাঁ দিয়েছি, 44 আছে, 43, sir. Okay, 43. 45 দিয়েছি, 44, 45, 45 আছে কি ইসমাইল হোসেন, absent, 46 কৌশিক, Yes, sir. কত ছিল, 47 তারিফ, Yes, sir. আছি, sir. স্যার আছি। 48, Yes, sir. স্যার 46 আছি। হ্যাঁ দিয়েছি, তোমার সঙ্গে 47 আছে, sir. তোমার সঙ্গে তো আমার কথা হয়েছে, দিয়েছি 47 ও দিয়েছি, Yes, sir. 48 Yes, sir. Mofia, okay, 49, Yes, sir. 50, Yes, sir. রেগুলার ব্যাচে শুধুমাত্র 45 অ্যাবসেন্ট, আর ব্যাকলগে 12 সিরিজ 19 আনোয়ার ক্লাস করছে না কয়েকদিন, রবিন 15 সিরিজ 22 ও আনোয়ার আছে, Yes, sir. আনোয়ার আছে, 50 সিরিজ 22 রবিন আছে, তাহলে Yes, sir. অ্যাবসেন্ট হচ্ছে, ওকে ঠিক আছে, আমি চ্যাট করে লিখছি, কথা একটা গ্যাপ হয়ে যাচ্ছে না, অনলি 17, 45 absent, শুধুমাত্র 45 absent, all are present. ওকে, আমরা এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি, সাবধানে চলাফেরা করো, ভালো থেকো, ঈদের পরে আবার ইনশাল্লাহ আমরা সুস্থভাবে সবার দেখা হবে। থ্যাংক ইউ। Record